ওয়েলকাম টু এডুকেয়ার। আমাদের এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাই। হ্যালো ফ্রেন্ডস, এডুকেয়ারে আমার সমস্ত রেসপেক্টেড ফলোয়ার্সদের এবং আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শুরু করছি। বিগত জিওমরফোলজির যে ক্লাসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেখানে আমি ওয়েদারিং নিয়ে, মাস ওয়েস্টিং নিয়ে, ডেভিসের ক্ষয়চক্র নিয়ে, রিভার ইরোশন নদীর ক্ষয়কার্য নিয়ে, উইন্ড ইরোশন বায়ুর ক্ষয়কার্য নিয়ে, গ্লেশিয়াল ইরোশন হিমবাহের ক্ষয়কার্য নিয়ে আলোচনা করে এসেছি। এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিভাবে ভূমিরূপ গঠিত হয় সেই বিষয় নিয়ে। জিওমরফোলজিরই এটা লাস্টের দিকের পার্ট, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমরা প্রত্যেকেই দীঘা বা পুরী সবসময় বেড়াতে যাই, সেখানে আমরা সমুদ্রের জলোচ্ছ্বাস, সমুদ্রের যে সৌন্দর্য সেটা আমরা উপলব্ধি করি এবং আমাদের প্রচণ্ড আনন্দও লাগে। কিন্তু এই আনন্দ উপলব্ধি করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে ভূমিরূপটা রয়েছে সেই ভূমিরূপের ওপরেও যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের একটা প্রভাব রয়েছে, আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। অর্থাৎ এই সমুদ্রের ঢেউ যখন উপকূলবর্তী অঞ্চলে এসে লাগে তখন সেখানে বারবার সমুদ্রের ঢেউ ধাক্কা মারার ফলে এবং সমুদ্রের কিছু ভূমিরূপের অংশ যদি এসে মিশে যায় বা ভূমিরূপের কিছু অংশ যদি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এসে দ্রবীভূত হয়ে যায়, তাহলে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে পারে আজকে তোমাদের সঙ্গে সেই বিষয়টুকু নিয়েই আলোচনা করব। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলোচ্ছ্বাসের প্রভাবে কিভাবে আমাদের ল্যান্ডফর্ম এফেক্টেড হয়, অর্থাৎ আমাদের ভূমিরূপ প্রভাবিত হয় এবং কি কি ধরনের ভূমিরূপ গঠিত হতে পারে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা আর দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ভূমিরূপের ওপরে সমুদ্র তরঙ্গের প্রভাব, সি ওয়েভস এফেক্ট অন ল্যান্ডফর্ম ফিচার্স। আজকে ভূমিরূপের ওপরে সমুদ্র তরঙ্গ কিভাবে প্রভাব সৃষ্টি করে বা সমুদ্র তরঙ্গের প্রভাবে কিভাবে আমাদের ভূমিরূপ প্রভাবিত হচ্ছে, সমুদ্র তরঙ্গের আঘাতে এবং দ্রবণ জাতীয় ক্ষয়কার্যের ফলে কিভাবে আমাদের ভূমিরূপ বা ল্যান্ডফর্ম ফিচার্সের পরিবর্তন হচ্ছে, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভূমিরূপের ওপর সমুদ্র তরঙ্গের প্রভাব। সমুদ্র তরঙ্গের প্রভাব কিভাবে ভূমিরূপের ওপর পড়ে, সমুদ্র তরঙ্গের প্রভাব কয় প্রকার ও কী কী। সমুদ্র তরঙ্গের প্রভাব দেখো, আমি তোমাদের একটা ছকের সাহায্যে তোমাদের কাছে উপস্থাপন করেছি যে সমুদ্র তরঙ্গের প্রভাবটা হলো প্রধানত দুই প্রকার, একটা হলো ক্ষয়কার্য আর একটি হলো সঞ্চয় কার্য। ক্ষয়কার্যের ফলে সমুদ্র তরঙ্গে যে ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো হলো স্টক, স্ট্যাম্প, সামুদ্রিক গুহা, প্রাকৃতিক সেতু, ব্লোহোল, জিও। এগুলো প্রত্যেকটা আমি তোমাদের বোর্ড ওয়ার্কিংয়ের দ্বারা স্পষ্ট করে দেব এবং কিছু ইমেজ ক্লিপস দেখিয়েও তোমাদের ধারণাটাকে আরও স্পষ্ট করে দেব। আর সঞ্চয় কার্যের দ্বারা সমুদ্রের উপকূল অঞ্চলের যে প্রভাব দেখতে পাওয়া যায়, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের দ্বারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো হলো পুরোদেশীয় বাঁধ, টম্বল, স্পিট, হুক, লবণাত্মক ভূমি, বেলাভূমি, উপকূলবর্তী বালিয়াড়ি ইত্যাদি। তাহলে চলো আর দেরি না করে আমি আমাদের বোর্ড ওয়ার্কিংয়ের ড্রয়িংয়ের দ্বারা আমরা দেখে নিই যে সমুদ্র তরঙ্গ কী কী ধরনের ক্ষয়কার্য করছে এবং কী কী ধরনের সঞ্চয় কার্য করছে এবং ক্ষয়কার্যের ফলে কী ধরনের কী আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে এবং সঞ্চয় কার্যের ফলে কী ধরনের কী আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ফার্স্টে সেটা হলো ভূমিরূপের ওপরে সমুদ্র তরঙ্গের প্রভাব। অর্থাৎ আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন ক্লাসেই আলোচনা করলাম যে যদি আমাদের ভূমিরূপ
আমরা যদি ধরো কোনো সমুদ্র সৈকতের কাছাকাছি বেড়াতে যাই, তো সেখানে গেলে আমরা যেরকম সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করব, ঠিক সেই রকম আমাদের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে কী কী ধরনের ভূমিরূপ গঠিত হতে পারে, আজকে আমরা সেই বিষয়গুলোই দেখব। ভূমিরূপের ওপরে সমুদ্র তরঙ্গের প্রভাব। ভূমিরূপের ওপরে সমুদ্র তরঙ্গ প্রধানত দুটোভাবে ক্ষয়কার্য করতে পারে। ভূমিরূপের ওপরে সমুদ্র তরঙ্গ প্রধানত দুটো ভাগে ক্ষয়কার্য করতে পারে। একটা হলো ধাক্কার দ্বারা, আরেকটা হলো দ্রবণ কার্যের দ্বারা। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা দিদি, ধাক্কার দ্বারা কিভাবে সমুদ্র তরঙ্গের ওপরে ভূমিরূপের প্রভাব হতে পারে? ধরো এটা যদি আমাদের ল্যান্ডফর্ম হয়, ধরে নাও এটা হচ্ছে আমাদের ল্যান্ডফর্ম, যেটার মানে ভূমিরূপ, যেটার কিছুটা অংশ ধরো সমুদ্রের কাছাকাছি নিমজ্জিত হয়ে এসেছে। এই জায়গাটা হলো সমুদ্র। তো এটা যদি আমাদের ভূমিরূপ হয় আর এটা যদি আমাদের সমুদ্র হয়, তাহলে কি করছে, সেই সমুদ্রের আঘাতটা গিয়ে কোথায় লাগছে? সেই সমুদ্রের আঘাতটা গিয়ে ডাইরেক্ট লাগছে কিন্তু দেখো আমাদের ভূমিরূপের ওপরে। অর্থাৎ সমুদ্র গিয়ে ডাইরেক্ট আঘাত করছে কোথায় না, যে ভূমিরূপের তলটা আমাদের সমুদ্রের দিকে ঢাল খেয়ে চলে গেছে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গিয়ে ডাইরেক্ট আঘাত করছে। জলের একটা আঘাত আছে, জলের একটা প্রেশার আছে, সেটা তোমরা জানো। কারণ বৃষ্টির সময়, ঝড়ের সময় দেখবে যদি প্রচণ্ড গতিবেগে বৃষ্টি হয়, তাহলে তার আঘাতেও কিন্তু অনেক কিছু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক সেইভাবেই আমাদের সমুদ্র তরঙ্গের যে নোনা জলটা, সেটা যখন আমাদের ভূমিরূপে গিয়ে ডাইরেক্ট ধাক্কা মারছে, তখন আমাদের ভূমিরূপটা ধীরে ধীরে সেই ধাক্কা আর সহ্য করতে না পেরে তার কিছুটা অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং সেটা সমুদ্রের সঙ্গে ভেঙে গিয়ে মিশে যাচ্ছে। কিছুটা অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং তার কিছুটা অংশ সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। তাহলে এই যে সমুদ্রের তরঙ্গের আঘাতের ফলে আমাদের ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে সমুদ্র তরঙ্গে গিয়ে মিশছে, তো এটাকে আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য বলে থাকি। সমুদ্র তরঙ্গ আরেক ধরনেরও ক্ষয়কার্য করে থাকে, সেটা হলো দ্রবণ। দ্রবণ বা সলিউশন। তোমাদের সঙ্গে আমি যখন আবহবিকারের রাসায়নিক আবহবিকার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি সলিউশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। যদি তোমরা কেউ ক্লাসটা স্কিপ করে থাকো আর ক্লাসটা যদি তোমাদের শোনার প্রচণ্ড ইচ্ছে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা চ্যানেলই তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। তাহলে আমি আর সময় নষ্ট না করে আমি দ্রবণটা আরেকবার তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি যে দ্রবণ কাকে বলে। অনেক সময় দেখা যায় যে জলের মধ্যে যেটা দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড আমরা যদি জলের সঙ্গে মেশাই, মানে নুনকে যদি আমরা জলের সঙ্গে মেশাই, তাহলে দেখব সেটা জলে দ্রবীভূত হয়ে গেছে। চিনিকে মানে সুগারকে আমরা যদি জলের সঙ্গে অ্যাড করি, তাহলে দেখব সেটা মিশ্রিত হয়ে গেছে। তাহলে এই যে নুনের দানা বা চিনির দানাগুলো জলে পুরো সলিউবল হয়ে যাচ্ছে, মানে দ্রবীভূত হয়ে যাচ্ছে, এটাকে বলবো দ্রবণ। ঠিক সেরকমই সমুদ্রের মধ্যে যখন ভূমিরূপ ধাক্কা খেয়ে কিছুটা অংশ গিয়ে সমুদ্রে গিয়ে মিশছে বা সমুদ্রের তলায় চলে যাচ্ছে, ধীরে ধীরে ওই ভূমিরূপের মেটেরিয়ালসগুলো সেগুলো গিয়ে সমুদ্রের জলের সঙ্গে দ্রবীভূত হচ্ছে এবং ওই দ্রবীভূত হওয়ার ফলে ওই ভূমিরূপের অবশিষ্ট অংশ আরও ভেঙে গিয়ে বা আরও গুঁড়িয়ে গিয়ে বা আরও সলিউবল হয়ে গিয়ে সমুদ্রের জলের সঙ্গে মিশে যাচ্ছে। ওই জন্য দেখবে সমুদ্রের জলে দীঘা বা পুরীতে গেলে দেখবে কোনো সময় স্নান করলে দেখবে পুরো বালি চিকচিক করে গায়ে, কারণ সমুদ্রের জল তো শুধু জল থাকে না, তার সঙ্গে বালি, নুড়ি, কাকড় সব কিছু মিশ্রিত অবস্থায় থাকে, পুরো মেটেরিয়ালসের দ্রবণ থাকে। আর সমুদ্রের জল সেই জন্যই সবচেয়ে বেশি লবণাত্মক হয়, ওটাতে সোডিয়াম ক্লোরাইডও বেশি থাকে। তাহলে যাই হোক, আমরা তাহলে এখন আপাতত যেটা জানতে পারলাম সেটা হলো সমুদ্র তরঙ্গের
যে ভূমিরূপের ওপর প্রভাব পড়ছে সেটা দুটো পদ্ধতিতে করছে। একটা হচ্ছে সমুদ্র তরঙ্গ ধাক্কা মেরে আমাদের ভূমিরূপটাকে ক্ষয় করছে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, ভূমিরূপের স্ট্রাকচারের পরিবর্তন ঘটাচ্ছে। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে সলিউবল পদ্ধতিতে সমুদ্র তরঙ্গের মধ্যে যদি কোনো মেটেরিয়ালস পড়ে যায় সেটা দীর্ঘদিন ধরে, মানে নুড়ি, কাকড়, বালি, কাদা এরকম, বা ভূমিরূপের কোনো অবশিষ্টাংশ যদি টুকরো যদি আমাদের সমুদ্র তরঙ্গে এসে মেশে, তাহলে দীর্ঘদিন ধরে সেটা দ্রবীভূত হয়ে বা সলিউবল হয়ে আমাদের সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্য করে। তাহলে সমুদ্র তরঙ্গ দুটি পদ্ধতিতে ক্ষয়কার্য করছে, একটা ধাক্কা মারা পদ্ধতিতে বা আঘাত পদ্ধতিতে, আরেকটা হলো দ্রবণ পদ্ধতিতে। এবার আমরা দেখব সমুদ্র তরঙ্গের এই ধাক্কা মারা এবং দ্রবণ পদ্ধতিতে যে যে ক্ষয়কার্যগুলো করছে তার ফলে কি কি ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে। আমি তোমাদের সঙ্গে আমাদের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে কি কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে সেটা আমি দেখাচ্ছি, কিভাবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য করছে এবং কি কি ধরনের ভূমিরূপ গড়ে উঠছে। ধরে নাও আমাদের কোনো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, ধরে নাও আমি এখন যে প্লটটা আঁকছি সেটা হলো একটি ভূমিরূপ। এই ভূমিরূপটার সাইড দিয়ে সমুদ্র তরঙ্গ বয়ে গেছে। সমুদ্র তরঙ্গ জাস্ট একটা কল্পনা করে নাও বা ইমাজিন করে নাও। তো এই যে সমুদ্র তরঙ্গটা এই ভূমিরূপটার ওপরের বা সাইড দিয়ে বয়ে গেছে, ভূমিরূপের ওপর দিয়ে বলবো না, ভূমিরূপের সাইড দিয়ে যে বয়ে গেছে, কারণ উপকূলবর্তী অঞ্চল মানে হচ্ছে সমুদ্রের পাশের জায়গা। তো আমি যেহেতু ডায়াগ্রামটা এইভাবে দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন যে ভূমিরূপের ওপরে সমুদ্রটা বইছে, কিন্তু তা নয়। ভূমিরূপটা যদি এটা হয় তাহলে ভূমিরূপের ঠিক পাশে উপকূলবর্তী জায়গা এটা ভূমিরূপটা, আর এখানে সমুদ্রটা প্রবাহিত হচ্ছে। তো সেই সমুদ্র তরঙ্গের আঘাতে, ধরে নাও এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ যেটা ক্রমাগত আঘাত করতে করতে এই ভূমিরূপের এই যে একটা ইউ শেপ আকৃতি আমি করেছি এই জায়গাটা ধরে নাও ভেঙে গিয়ে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে। ভূমিরূপের এই যে অংশটা ছিল, মানে এই যে অংশটা গঠিত ছিল, সেই এই গঠিত অংশটা কি হয়েছে, সমুদ্র তরঙ্গের দ্রবণ বলো বা আঘাত বলো, সেগুলোর ফলে এই যে অংশটা ছিল এই অংশটা পুরোপুরি ভেঙে গিয়ে সমুদ্র কি করেছে, কি তার সঙ্গে টেনে নিয়ে চলে গেছে। তাহলে ভূমিরূপে দীর্ঘদিন ধরে আঘাত করতে করতে ভূমিরূপের কিছুটা অংশ যখন ভেঙে গিয়ে সমুদ্র নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন ভূমিরূপের সেই জায়গাটা কি হচ্ছে, একটা বড় হোল সৃষ্টি হচ্ছে, মানে একটা গর্তের মতন বা ফাঁকের মতন সৃষ্টি হচ্ছে। দেখো এই যে আমি ইউ শেপের মতন জায়গাটা করেছি, এই জায়গাটা কি হচ্ছে না, সমুদ্রের আঘাতের ফলে এই জায়গাটা ভেঙে গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে এবং এই ফাঁকা জায়গাটাতে সমুদ্র কি করছে, জলে পরিপূর্ণ করে দিচ্ছে। তাহলে এই যে সমুদ্রের আঘাতের ফলে ভূমিরূপের কিছুটা অংশ ভেঙে গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে এবং সেই জায়গাটা সমুদ্র এসে ফিল আপ করে দিচ্ছে, এবং বাকি যে অংশটা সেটা অতিরিক্ত শক্ত বা কঠিন হওয়ার জন্য বা সমুদ্রের তরঙ্গ সেইভাবে এখনও আঘাত করে উঠতে পারেনি বলে অবশিষ্ট রয়েছে, এই ধরনের ভূমিরূপকে আমরা বলবো স্টক। এই ধরনের ভূমিরূপকে আমরা বলবো স্টক। এরপরে আমরা দেখব স্ট্যাম্প কিভাবে গঠিত হচ্ছে। স্ট্যাম্প কিভাবে গঠিত হচ্ছে আমরা ড্রয়িং এর মাধ্যমে দেখব। দেখো আমাদের এটা যদি সমুদ্র হয়, ধরে নাও এটা হচ্ছে সমুদ্র বা সমুদ্র তরঙ্গ, যেহেতু আমরা সমুদ্র তরঙ্গ নিয়ে বা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য নিয়ে এখন আলোচনা করছি, তাই আমরা একে
সমুদ্র তরঙ্গ হিসেবেই চিহ্নিত করছি, মানে জলভাগের যে অংশটা গিয়ে আমাদের ভূমিরূপে আঘাত করছে। তো এটা যদি আমাদের সমুদ্র হয়, তো আর এটা যদি আমাদের উপকূলবর্তী মানে সমুদ্রের পাশে উপকূলবর্তী একটা ভূমিভাগ হয় বা ভূমিরূপ হয়, যা খুশি, তো সেখানে যখন ভূমিভাগের মানে সমুদ্র উপকূলের ধাক্কা মারার ফলে বলো বা ক্ষয়কার্যের ফলে বলো, ভূমিরূপটা যখন ক্ষয়প্রাপ্ত হতে হতে ভূমিরূপের কিছুটা অংশ অবশিষ্ট অবস্থায় স্থলভাগের ওপরে অবস্থান করে, ধরে নাও এটা ছিল একটা গোটা ভূমিরূপ এবং সমুদ্র তরঙ্গ এখানে গিয়ে আঘাত করছে, আঘাত করার ফলে ভূমিরূপটা ধীরে ধীরে ক্ষয় হতে হতে সেটা কি হচ্ছে, একটা ছোট্ট টিলা বা একটা উচ্চ ভূমিরূপের মতন ভূমিরূপের কিছুটা অংশ অবস্থান করছে। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যতটা উঁচু ছিল, দেখা যাচ্ছে সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে বা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সে দীর্ঘদিন ধরে ক্ষয় হতে 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 একটা সমভূমি গঠন করে ফেলেছে এবং ভূমিরূপের ওপরে যে উঁচু অংশটা ছিল সেটা ক্ষয় হতে 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 একটা ছোট টিলার মতন অবস্থান করছে। এই যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যেখানে সেখানে ছোট ছোট টিলার মতন সমুদ্রের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ গঠিত হয়, একে বলা হচ্ছে স্ট্যাম্প। একে কি বলা হয়? স্ট্যাম্প। তাহলে তোমাদের সঙ্গে স্টক আর স্ট্যাম্প কিভাবে গঠিত হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম। এবার আমরা আলোচনা করব সামুদ্রিক গুহা কিভাবে গঠিত হয়। সামুদ্রিক গুহা কিভাবে গঠিত হয়? ধরে নাও সমুদ্র তরঙ্গ দীর্ঘদিন ধরে এই ভূমিরূপটার উপর ক্ষয়কার্য করবার ফলে এই ভূমিরূপের যে সামনের অংশটা ছিল এবং পিছনের অংশটা ছিল, ভূমিরূপের সামনের অংশটা ভেঙে কি করেছে, সমুদ্রের জলটা ঢুকে গেছে, ঢুকে গিয়ে সমুদ্রের এই ভূমিরূপের পিছনের অংশটাকেও ভেঙে ফেলেছে। তাহলে সমুদ্রের জল যখন ঢুকে গিয়ে দীর্ঘদিন ধরে ধাক্কা মেরে দ্রবণ কার্যের ফলে ক্ষয় করে সমুদ্রের সামনের এবং পিছনের অংশ দুটোকেই যখন ভেঙে ফেলেছে, তখন দেখা যাচ্ছে যে ভূমিরূপের যে পড়ে থাকা অংশটা সেটা একটা গুহার মতন ইউ শেপ, উল্টানো ইউ শেপ আকৃতির মতন ভূমিরূপ হয়ে অবস্থান করছে। একে আমরা বলে থাকি সামুদ্রিক গুহা। একে আমরা কি বলে থাকি? সামুদ্রিক গুহা। আশা করি তোমাদের কাছে সামুদ্রিক গুহা কিভাবে গঠিত হয়েছে সেটা আমি স্পষ্ট করতে পারলাম। যে সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে আমাদের ভূমিরূপ যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং আমাদের ভূমিরূপের সামনের এবং পিছনের অংশ যখন ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে একটা গম্বুজ বা উল্টানো ইউ আকৃতি, ইউ শেপের মতন একটা ভূমিরূপ হয়ে অবস্থান করে, গম্বুজই আমরা একে বলবো, এটাকে আমরা চিহ্নিত করতে পারি সামুদ্রিক গুহা হিসেবে। এরপরে আমরা দেখব আমাদের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যেটা গঠিত হচ্ছে সেটা হলো একে, আচ্ছা, এই যে সামুদ্রিক গুহা একে আমরা প্রাকৃতিক সেতুও বলতে পারি। ঠিক আছে, এই যে সামুদ্রিক গুহার মতন যে ভূমিরূপটা তোমাদের সামনে আমি উল্টারো ইউ আকৃতির মতন একটা গম্বুজ আকৃতির ভূমিরূপে উপস্থাপন করলাম, এটাকে আমরা প্রাকৃতিক সেতুও বলতে পারি। একে আমরা কি বলতে পারি? প্রাকৃতিক সেতু। সেতু মানে কি বলতো? সেতু মানে হচ্ছে আমরা যে ব্রিজ বলি না, সেই ব্রিজ। তো অনেক সময় দেখা যায় যে আমাদের এই সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে
ভূমিরূপের সামনের এবং পিছনের অংশ যদি ভেঙে যায় তখন দেখা যায় যে সমুদ্র তার ভেতর দিয়েই প্রবাহিত হতে শুরু করে দিয়েছে এবং সেই ভূমিরূপটা সেখানে ওই অর্ধেকটা ভাঙা অবস্থাতেই বিরাজ করছে এবং সেতুর মতন অবস্থান করছে। তাই একে আমরা প্রাকৃতিক সেতু হিসেবে আলোচনা করতে পারি। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে আমরা যে যে ভূমিরূপগুলো তোমাদেরকে দেখাতে পারলাম বোর্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে, সেটা হলো স্টক, স্ট্যাম্প, সামুদ্রিক গুহা, প্রাকৃতিক সেতু। এবার আমরা যেটা দেখাবো সেটা হলো ব্লো হোল। ব্লো হোল কীভাবে গঠিত হয় দেখো। হোল মানে তোমরা নিশ্চয়ই জানো যে হোল মানে হচ্ছে গর্ত। হোল মানে হচ্ছে গর্ত। তো অনেক সময় দেখা যায় যে ধরে নাও এটা যদি আমাদের সমুদ্র হয়, তো আমরা জানি ধাক্কা মারার ফলে তো এই স্টক বলো, স্ট্যাম্প বলো, বা সামুদ্রিক গুহা বলো, বা প্রাকৃতিক সেতু বলো, এই ধরনের ভূমিরূপ তো গঠিত হচ্ছেই। কিন্তু ব্লো হোলটা কীভাবে হচ্ছে না, সমুদ্রের সলিউবল বা দ্রবণ কার্যের ফলে সমুদ্রের যে ভিতরের অংশটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে সমুদ্র ক্ষয় করার ফলে সেখানে সমুদ্রের ভিতর দিকের যে তলার দিকে যে ল্যান্ডফর্মটা রয়েছে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, যেটা আমি নদীর কার্যতেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এটাকে আমরা বলবো, মানে নদীর কার্যে আমরা এটাকে বলতাম মন্থকূপ বা পাঞ্জলকূপ, আর সমুদ্রের কার্যে আমরা এটাকে বলবো ব্লো হোল। মানে সমুদ্র তরঙ্গের নিচে এগুলো বড় বড় হোলের সৃষ্টি করছে বা গর্তের সৃষ্টি করছে, তাই আমরা এটাকে বলবো ব্লো হোল। বুঝতে পারলে? তাহলে তোমাদের সঙ্গে আমি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে যে ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো স্টক বা স্ট্যাম্প, সামুদ্রিক গুহা, প্রাকৃতিক সেতু, ব্লো হোল। এরপরে আমরা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কি কি ধরনের ভূমিরূপ গঠিত হয় সেগুলো এবার দেখব। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ নিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে আমি প্রাকৃতিক সেতু নিয়ে আলোচনা করেছিলাম, যে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে কিভাবে প্রাকৃতিক সেতু গঠিত হয়। এখন তোমাদের সামনে আমি যে ইমেজে বা ছবির উপস্থাপন করছি সেটা সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত একটি প্রাকৃতিক সেতুর ছবি। সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত প্রাকৃতিক সেতু। সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে এটি গঠিত আরেকটি ভূমিরূপ। এই ভূমিরূপটির নাম হলো স্টক বা স্ট্যাম্প। এই ভূমিরূপটির নাম হলো স্টক বা স্ট্যাম্প। দেখো, একটি থাম্বার মতন এই ভূমিরূপ দুটি অবস্থান করছে, স্টক বা স্ট্যাম্প। সামুদ্রিক উপায়ে ক্ষয়কার্যের ফলে গঠিত যে সামুদ্রিক গুহা, এটা তারই একটি প্রতিচ্ছবি। দেখো, এই যে ভূমিরূপটা তোমরা দেখছো, এখানে সমুদ্র ক্ষয়কার্যের ফলে গুহার সামনের অংশটা পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে একটা দরজার মতন অবস্থান করছে। তো এই ভূমিরূপটার পুরো চিত্রটাই পুরো গুহার মতন আকৃতি সৃষ্টি হয়েছে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে, তাই একে সামুদ্রিক গুহা বলা হয়। সামুদ্রিক উপায়ে ক্ষয়কার্যের ফলে গঠিত এটা আরেকটি ভূমিরূপ যাকে জিও বলা হয়। জিও। এখন আমি তোমাদের সঙ্গে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কি কি ধরনের ভূমিরূপ গঠিত হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে যেরকম ভূমিরূপগুলো গঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, স্টক, স্ট্যাম্প, আমাদের সমুদ্রের সামুদ্রিক গুহা, প্রাকৃতিক সেতু, এই ধরনের ব্লো হোল গঠিত হচ্ছে। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে পুরোদেশীয় বাঁধ, তারপরে হুক, তারপরে বেলাভূমি,
তারপর সমুদ্র সৈকতের বালিয়াড়ি, এরকম নানান ধরনের সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ গঠন করতে আমরা দেখতে পাই। তো ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো পুরোদেশীয় বাঁধ কিভাবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গঠিত হয়। ধরে নাও এটা যদি আমাদের একটা, এখানে ধরো আমাদের সমুদ্র রয়েছে, সেই সমুদ্র বাহিত, ধরে নাও এটা হচ্ছে সমুদ্র বাহিত নুড়ি, কাকড়, বালি, কাদা বা যা যা বোল্ডার, পাথর, যা যা সমুদ্র বহন করে নিয়ে আসছে সেটা কি করছে, সমুদ্র তার তীরবর্তী অঞ্চলে এসে, ধরে নাও এটা হচ্ছে সমুদ্রের তীরবর্তী ভূমি, সেই তীরবর্তী ভূমিতে এসে সেগুলো দীর্ঘদিন ধরে জমা করছে। সেই ছোট ছোট পাথর, নুড়ি, কাকড়গুলো দীর্ঘদিন ধরে জমা করছে। সেই দীর্ঘদিন ধরে জমা হতে হতে দেখা যাচ্ছে সেই ভূমিরূপটা উঁচু হয়ে যাচ্ছে। মানে এটা যদি আমাদের সি লেভেল হয়, তো সি লেভেলের থেকে এই ভূমিরূপটা আরও উঁচু হয়ে যাচ্ছে এবং বাঁধের মতন দেখা যাচ্ছে অবস্থান করছে। তাহলে এই যে সমুদ্রের তীরবর্তী অঞ্চলটা দীর্ঘদিন ধরে আমাদের নুড়ি, কাকড়, বালি বা চড়া পড়ে জমা হতে হতে একটা উঁচু বাঁধের মতন অবস্থান করছে, এটাকে আমরা বলবো পুরোদেশীয় বাঁধ। এই যে বাঁধটা গঠিত হচ্ছে এটাকে আমরা বলবো পুরোদেশীয় বাঁধ। তাহলে পুরোদেশীয় বাঁধ কিভাবে গঠিত হচ্ছে না, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে সমুদ্র বাহিত নুড়ি, কাকড়, বালি, কাদা সমুদ্রের তটে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এসে জমা হতে হতে যখন বাঁধের মতন একটা উঁচু ভূমিরূপ গঠন করে তখন তাকে আমরা পুরোদেশীয় বাঁধ বলে থাকি। এরপরে আমরা দেখব হুক কিভাবে গঠিত হয়। এরপর আমরা দেখব সমুদ্র সৈকতের বা উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে হুক কিভাবে গঠিত হয়। ধরে নাও এটা যদি আমাদের সমুদ্র হয়, আর সমুদ্রের সমুদ্র বাহিত নুড়ি, কাকড়, বালি, কাদাগুলো, ধরে নাও এটা হচ্ছে আমাদের ভূমিরূপ। তো সমুদ্র যখন নুড়ি, কাকড়, বালি, কাদাগুলো এসে জমা করছে আমাদের ভূমিরূপের কাছাকাছি এসে, ধরে নাও এটা যদি আমাদের ভূমিরূপ হয়, উঁচু ভূমিরূপ হয় যেটা সমুদ্র সৈকতে এসে মিশেছে, তো সমুদ্র বাহিত নুড়ি, কাকড়, বালি, কাদাগুলো এই সমুদ্রের তটে বা উপকূল অঞ্চলে এসে যখন জমা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে একটা জমা হতে হতে একটা হুকের মতন অংশ গঠন করছে, একটা হুকের মতন অংশ গঠন করছে। হুক মানে কি, আংটা, তাই তো? তাহলে এই সমুদ্র উপকূলবর্তী, ধরে নাও এইটা হচ্ছে সমুদ্র, সেই সমুদ্র উপকূলবর্তী নুড়ি, কাকড়, বালি, কাদাগুলো যখন সমুদ্রের তটে গিয়ে বা উপকূলবর্তী অঞ্চলে গিয়ে জমা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে জমা হতে হতে যে ভূমিরূপটা গঠন করছে তার আকৃতিটা কীরকম হচ্ছে, একটা হুকের মতন হচ্ছে। নিশ্চয়ই তোমরা বাড়িতে যখন দেখবে মায়েরা দড়ি টাঙায় বা কিছু হয়তো কোথাও লাগানোর জন্য ঘড়ি বা কোনো কিছু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যখন কিছু প্রসাধনী লাগাই আমাদের ঘরে, তখন আমরা কি করি না, দেওয়ালে যদি কিছু লাগাই একটা হুক লাগিয়ে দিই, সেই হুকটা লাগিয়ে তারপরে আমরা আমাদের দড়ি টাঙাই বা আমরা ঘড়ি লাগাই বা আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু লাগাই। ঠিক সেই রকমভাবে হুক আমরা সেই কাজে ব্যবহার করি বা আমরা জানি হুক মানে হচ্ছে এক ধরনের আংটাটাকে আমরা বলি হুক। তো আমাদের এই যে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কি হচ্ছে না, সমুদ্র বাহিত নুড়ি, কাকড়, বালিগুলো গিয়ে সমুদ্র তটে এমনভাবে জমা হচ্ছে যে যেটা একটা আংটার মতন ভূমিরূপ গঠন করছে, এটাকে আমরা বলবো হুক, যেটা সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে
গঠিত হতে দেখা যায়। এবার আমরা দেখতে পাবো যে ট্রম্বল কিভাবে গঠিত হয়। পুরো দেশীয় বাঁধ হয়ে গেছে, হুক দেখে দিয়েছি। এবার আমরা দেখব ট্রম্বল কিভাবে গঠিত হয়। ট্রম্বল, আমি একটু ফিচার্সগুলো রিমুভ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ট্রম্বলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধরো এইটা একটা ভূমিরূপ গঠিত হয়েছে, এইটা একটা ভূমিরূপ গঠিত হয়েছে, এইটা একটা ভূমিরূপ গঠিত হয়েছে, আর এর মধ্যিখান দিয়ে সমুদ্র তার সঞ্চয় কার্যের ফলে এই 3 ধরনের ভূমিরূপ সৃষ্টি করতে পেরেছে। বুঝতে পারলে? মানে এটা একটা পুরোদেশীয় বাঁধ, এটা একটা পুরোদেশীয় বাঁধ, এটা একটা পুরোদেশীয় বাঁধ। তাহলে যখন 3টে স্বাভাবিক উপায় সমুদ্রের ওপরে বাঁধের সৃষ্টি হয়েছে, 3 ধরনের স্বাভাবিক বাঁধ, এবং বাঁধগুলো যখন মুখোমুখি 3 দিকে আছে, এটা এইদিকে, এটাও এদিকে, এটাও এদিকে, 3টে যখন মুখোমুখি আসছে, তখন এটাকে আমরা বলবো ট্রম্বল। তখন এটাকে আমরা কি বলবো? ট্রম্বল। তাহলে সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে আমরা পুরোদেশীয় বাঁধ দেখতে পেলাম, আমরা হুক দেখতে পেলাম কিভাবে তৈরি হয়, আর আমরা জানতে পারলাম ট্রম্বল কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব বেলাভূমি বা সমুদ্র সৈকত কিভাবে তৈরি হয়। সমুদ্র সৈকত তোমরা প্রত্যেকেই অল্প বেশি দেখে থাকবে, জেনে থাকবে। যারাই পুরী বা দীঘা বেড়াতে গেছো তারা সমুদ্র সৈকত সম্বন্ধে সবাই পরিচিত আর কি, কারণ পুরী দীঘা অনেকেই বেড়াতে গেছো এবং তোমরা সমুদ্রের তীরবর্তী অঞ্চলটা দেখতে পেয়েছো, পুরো বালিয়াড়ি অঞ্চল, লবণাত্মক ভূমি। হ্যাঁ, ওটাকেই আমরা সমুদ্র সৈকত বলে থাকি, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে নিচু সমভূমিটা সেটাকে আমরা সমুদ্র সৈকত বলি, বা বালিয়াড়ি এলাকাটা সেটাকে আমরা সমুদ্র সৈকত বলি, যে ভূমিরূপটা গিয়ে আমাদের সরাসরি সমুদ্রে গিয়ে মিশেছে। অর্থাৎ ধরে নাও এটা যদি আমাদের ভূমিরূপ হয়, আর এখান থেকে যদি আমাদের সমুদ্রটা ধরে নাও হয়েছে, তাহলে আমাদের এই যে ভূমিরূপের কিছুটা অংশ এরম করে গিয়ে এই যে আমাদের সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, এই যে অংশটা, এই অংশটাকে মানে এই অংশটাতে কি হচ্ছে না, সমুদ্র বাহিত নুড়ি কাকড় বালিকাদাগুলো এসে জমা হয়ে একটা তট বা একটা চরের সৃষ্টি করছে। এটাকে আমরা বলবো বেলাভূমি বা সৈকত ভূমি। এটা যদি আমাদের সমুদ্র হয় তাহলে এটা হলো বেলাভূমি বা সৈকত ভূমি। ঠিক আছে, তাহলে এই যে বেলাভূমি বা সৈকত ভূমি এইভাবেই গঠিত হচ্ছে। এগুলো খুবই ইজি, মানে সমুদ্রের বাহিত সঞ্চয় কার্যের ফলে যে নুড়ি কাকড় বালিকাদাগুলো বয়ে আনছে সেগুলো আর সমুদ্র বয়ে আনতে পারছে না। যেরকম নদীর ক্ষেত্রে হয় সেরকম সমুদ্রের ক্ষেত্রেও হয়। সমুদ্র তার উপকূলবর্তী বা তার পাশে গিয়ে সেটাকে জমা করছে এবং একটা লবণাত্মক বালিয়াড়ি ভূমি গঠন করছে। সেটাকে আমরা লবণাত্মক ভূমিও বলে থাকি, সেটাকে আমরা বেলাভূমিও বলে থাকি, আবার সেটাকে আমরা সমুদ্র সৈকত হিসেবেও চিহ্নিত করতে পারি। মোটামুটি এই বেলাভূমি, সমুদ্র সৈকত ভূমি এবং লবণাত্মক ভূমির স্ট্রাকচারটা একই রকম, এর কোনো আলাদা কোনো ডিফারেন্সিয়েশন নেই। ডিফারেন্সিয়েশন এটাই যে যে ভূমিরূপটা বেশি লবণাত্মক হবে সেটাকে আমরা লবণাত্মক বালিয়াড়ি বলবো, যেটা সমুদ্র সৈকতে বালির পরিমাণটা বেশি থাকবে তাকে আমরা সৈকত ভূমি বলবো, আর যেখানে আমরা সমুদ্রবাহিত নুড়ি কাকড় বালিকাদাগুলো নিয়ে এসে সমুদ্রের পাদদেশে বা উপকূলবর্তী অঞ্চলে জমা করে চরের সৃষ্টি করবে সেটাকে আমরা বেলাভূমি বলে থাকি। এটাই। তাহলে আমাদের সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হলো আমরা তোমাদের সঙ্গে আলোচনা করতে পারলাম। আশা করি আমার ক্লাসটা তোমাদের কাছে স্পষ্ট হলো। ক্লাসটাকে আরও বেশি স্পষ্ট এবং ইন্টারেস্টিং করার জন্য তোমাদের আমি অবশ্যই কিছু ইমেজ ক্লিপস দেখাবো, তাহলে তোমাদের কাছে ক্লাসটা আরও বেশি স্পষ্ট এবং আগ্রহশীল হয়ে উঠবে। তো
আজকের ক্লাস এখানে এইটুকুই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলে আসছি, কারণ আমি যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো আমাদের ভূগোলের স্টুডেন্টদের বলো বা 11-12-এর স্টুডেন্টদের বলো বা আমাদের মাধ্যমিক স্টুডেন্টদেরও কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে, কিছু কিছু বিষয় কাজে লাগবে। এছাড়া ভূগোলের বিষয় মানুষের জানতে বা শুনতেও ভালো লাগে, তাই আমাদের আগ্রহী দর্শকদেরও ভালো লাগবে। তাই এই ক্লাসটা প্রচারটা করো, এই ক্লাসটা সাবস্ক্রাইব করো, এবং যদি আমাদের কোনো ক্লাস খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যদি মনে হয় ক্লাসটা আরেকটু কিছু হলে, ইমপ্রুভমেন্টটা হলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, আমরা নিশ্চয়ই বিষয়গুলোকে গুরুত্ব দেব। তাহলে আজকের ক্লাস এখানে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত এই ভূমিরূপটির নাম হল ট্রম্বোলো। ট্রম্বোলো জাতীয় ভূমিরূপ সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। এই যে ভূমিরূপের ইমেজটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এটা সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত ট্রম্বোলো ভূমিরূপ। সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে এখন যে ইমেজটি তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই ভূমিরূপটা হলো ফিয়র্ড বা রিয়া। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত ফিয়র্ড বা রিয়া উপকূল। সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত আরেকটি ভূমিরূপ তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যার নাম হলো নিরপেক্ষ উপকূল। এটা হলো নিরপেক্ষ উপকূল। সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত এই যে ভূমিরূপটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা পুরোদেশীয় বাঁধ বলি। এটা হলো পুরোদেশীয় বাঁধ, সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে গঠিত পুরোদেশীয় বাঁধ। সঞ্চয় কার্যের ফলে গঠিত এই যে ভূমিরূপটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলবো উত্থিত উপকূল। উত্থিত উপকূল, এবং এর সাথে অবনত উপকূলও তোমরা দেখতে পাবে। যে অংশটা উঠে গেছে সেটা উত্থিত উপকূল, যে অংশটা বসে গেছে বা অবনত হয়ে গেছে তাকে আমরা অবনত উপকূল বলে থাকি। সমুদ্র উপকূলের এই যে ছবিটি দেখানো হচ্ছে, এটা হলো সমুদ্রের সঞ্চয়ের ফলে গঠিত সৈকত শিরা। সমুদ্রের সঞ্চয়ের ফলে গঠিত সৈকত শিরা। সমুদ্র উপকূলে সঞ্চয় কার্যের ফলে গঠিত এখন যে ভূমিরূপটি তোমাদের দেখানো হচ্ছে সেটা হলো লবণাত্মক বালিয়াড়ি গঠিত ভূমিরূপ। সামুদ্রিক অঞ্চলে লবণাত্মক বালিয়াড়ি গঠিত ভূমিরূপ।